হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। টপিক নিয়ে এসেছি কি হচ্ছে দেখো না, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু টপিক, যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি বা কেমন করে কাজ করছে। তাহলে আমরা এটা ডিটেলসে পড়বো, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা দেখে নিই যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলতে কি বোঝাচ্ছে। দেখো, একে যদি আমরা সংক্ষেপে বলি কি বলবো না, নিয়ন্ত্রণ এবং সমন্বয়কারী অর্থাৎ কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন হিসাবে কাজ করছে কে না স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র কি হিসাবে না ভৌত সমন্বয়কারী হিসাবে কাজ করছে। কি হিসাবে কাজ করছে বললাম না, ভৌত সমন্বয়কারী হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা স্নায়ুতন্ত্রকে বলতে পারি ফিজিক্যাল কোঅর্ডিনেশন। ভৌত সমন্বয়কারী কাকে বলি না, যারা কাজের পরে তাদের গঠনগত কোনো পরিবর্তন হয় না তাদেরকে আমরা কি বলবো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, বা সেটাকে আমরা কি বলতে পারি এই ভৌত সমন্বয়কারী বলছি। অর্থাৎ এই স্নায়ুতন্ত্রগুলো কি করে না বিভিন্ন ধরনের উদ্দীপনাগুলোকে গ্রহণ করবে, দিয়ে উদ্দীপনা ছাড় দিয়ে পরিবেশের সঙ্গে একটা সমন্বয় ঘটায়, কিন্তু তাদের কোনো রকম পরিবর্তন হয় না। তাই এই স্নায়ুতন্ত্রকে আমরা কি বলছি ভৌত সমন্বয়কারী বলছি। যেমন এই ভৌত সমন্বয়কারী বা স্নায়ুতন্ত্রটা কাদের দেখে শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে এইরকম কোনো স্নায়ুতন্ত্র থাকে না। বোঝা গেছে? তাহলে কি বললাম না, উদ্ভিদের ক্ষেত্রে কোনো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম থাকে না। এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, প্রাণীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে স্যার উদ্ভিদ কি করে না, উদ্ভিদ তারা উদ্দীপনায় সাড়া দেয় কি করে? আমরা দেখবে প্রিভিয়াস ভিডিওতে হরমোনগুলো পড়েছিলাম, সেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে কিন্তু ছিল। সেটা কি করেছিল না, রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করেছিল। তাহলে উদ্ভিদ এবং প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কে কাজ করে না, রাসায়নিক সমন্বয়কারী হিসাবে আমরা বলতে পারি হরমোনগুলো কাজ করে। তাহলে হরমোন কি হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করে, এটা উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে থাকছে। আর শুধুমাত্র ভৌত সমন্বয়কারী কি হচ্ছে স্নায়ুতন্ত্র, সেটা কাদের ক্ষেত্রে থাকে শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে থাকছে। তাহলে আমরা এখান থেকে অনেক সময় পরীক্ষা দেখবে হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য দিয়ে দেয়। তাহলে আমরা হরমোনকে কি বলতে পারি রাসায়নিক সমন্বয়কারী বলি, আর স্নায়ুতন্ত্রকে কি হচ্ছে ভৌত সমন্বয়কারী বলতে পারি। ঠিক আছে? তাহলে স্নায়ুতন্ত্রটা শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, আর হরমোনটা কি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে দেখা যায়। আর কি বলতে পারি এই হরমোনের ক্রিয়া কি হচ্ছে মন্থর হয়। হরমোন কি হচ্ছে মন্থর হবে, কিন্তু স্নায়ুতন্ত্র সেই তুলনায় কি হচ্ছে কি হবে দীর্ঘ হবে। হয়েছে? তাহলে কি বললাম হরমোন কি হচ্ছে মন্থর হবে, স্নায়ুতন্ত্র কি হবে দীর্ঘ হবে। এই মন্থর হলে কি হলো এর প্রভাবটা কি হবে সুদূর প্রসারী। এর প্রভাবটা কি হবে সুদূর প্রসারী হবে। কি বললাম না মন্থর হলে কি হলো সুদূর প্রসারী হবে, এর দীর্ঘ হলে কি হবে তাৎক্ষণিক হবে। আমরা হরমোনের ক্ষেত্রে আগে পড়েছিলাম। নেক্সট কি হচ্ছে হরমোন কি হচ্ছে ক্রিয়ার পরে কি হচ্ছে বিনষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। স্নায়ুতন্ত্রের এইরকম কোন রকম পরিবর্তন হয় না। তাহলে এইভাবে আমরা কি বলতে পারি হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্যগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে? তাহলে এইটুকু বোঝা গেছে। এবার আমরা চলে যাব স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে ডিটেলসে আমরা একটু দেখব যে স্নায়ুতন্ত্রটা কি বা কিভাবে কাজ করছে। দেখো স্নায়ুতন্ত্র বলছি, তন্ত্র আমরা কাদেরকে বলছি না অনেকগুলো অর্গান বা অঙ্গ মিলে যখন তৈরি হবে তখন তাকে আমরা কি বলবো তন্ত্র বলবো। অর্থাৎ এখানেও বিভিন্ন ধরনের অঙ্গ বা অন্য কোনো যে অঙ্গগুলো রয়েছে বা তন্ত্রগুলো রয়েছে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে। তাই এটাকে আমরা কি বলছি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলছি। ওকে? তাহলে কি বললাম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি না, এগুলো আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গ বা পেশিগুলো রয়েছে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে। তাই এদেরকে আমরা কি বলতে পারি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলছি। এবার এখানে কয়েকটা জিনিসগুলো আমাদের দেখতে হবে। দেখো কি কি করে না, এই স্নায়ুতন্ত্র যদি কাজ আমরা বলবো তাহলে কাজগুলো কি কি করব না, এক নম্বর আমরা বলতে পারি কি হচ্ছে এ কি করছে উদ্দীপনাগুলোকে গ্রহণ করতে পারে। তাহলে স্নায়ুতন্ত্রের ফার্স্ট কাজ বলছি আমরা উদ্দীপনা গ্রহণ করলো। তাহলে উদ্দীপনা গ্রহণ করবে কোত্থেকে না, বাহ্যিক যে পরিবেশ থাকবে ওই বাহ্যিক পরিবেশে আমাদের দেহের মধ্যে কোনো একটা গ্রাহক কোষ থাকবে, সেই গ্রাহক কোষ কি হচ্ছে এই বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনাটাকে গ্রহণ করবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি এক নম্বর কাজ বলছি উদ্দীপনা গ্রহণে সাহায্য করবে। ঠিক আছে? তাহলে যে উদ্দীপনা গ্রহণ করবে তাকে আমরা কি বলছি গ্রাহক বলছি। দেখো এখানে একটা রেখাচিত্রের সাহায্যে আমরা দেখিয়েছি বা ছবি এঁকে। তাহলে এখানে দেখো চর্মের ব্যথাস্থান বা যেখানে ব্যথা অনুভূতি হলো সে কি হচ্ছে বাইরে থেকে উদ্দীপনাটাকে গ্রহণ করেছে, তাহলে এ কি হচ্ছে গ্রাহক হিসাবে কাজ করেছে। তাহলে এটা একটা কাজ বলতে পারি স্নায়ুতন্ত্রের একটা কাজ আমরা বলতে পারি উদ্দীপনাটাকে গ্রহণ করলো। দু নম্বর আমরা কি বলতে পারি যে পরিবহন বা উদ্দীপনায় সাড়া দেওয়া, সাড়া প্রদান করতে পারে।
সাড়া প্রদান মানে কি বলছে, তাহলে এই যে উদ্দীপনা হলো এই উদ্দীপনাটাকে নিয়ে গিয়ে কি হচ্ছে একটা সাড়া প্রদান করতে পারে, হাতের পেশি বা কারক বলতে পারি। তাহলে এ কি হচ্ছে সাড়া প্রদান, অর্থাৎ এখানে কারক বা হাতের পেশি হিসাবে কাজ করছে, তাহলে উদ্দীপনায় সাড়া প্রদান করতে সাহায্য করে। অথবা 3 নম্বর আমরা বলতে পারি বিভিন্ন অঙ্গ ও পেশির মধ্যে বা গ্রন্থির মধ্যে কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অঙ্গ পেশি বা গ্রন্থির কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ সমন্বয় ঘটাতে সাহায্য করে। কিভাবে করছে এবার একটু আমরা দেখে নিই। দেখো এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কি বললাম গ্রাহক, আমরা কি বললাম যারা উদ্দীপনাগুলোকে গ্রহণ করছে, অর্থাৎ বাইরে থেকে যে উদ্দীপনা গ্রহণ করছে তাকে আমরা কি বললাম গ্রাহক বললাম। আরেকটা কি জানলাম কারক বলেছি, বা এটাকে হচ্ছে রিসেপ্টর বলছি, আর এটাকে ইফেক্টর। তাহলে কারক কি হচ্ছে যে উদ্দীপনায় সাড়া দিবে, যেমন হাতের পেশি, মানে হাতে কি হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে, হাতটা সরিয়ে নিয়েছি, এ সাড়া প্রদান করেছে, এ হচ্ছে কারক বা ইফেক্টর। ওকে, দুটো বোঝা গেছে আমরা এখানে দেখলাম। এবার বাকি এই যে গ্রাহক বা উদ্দীপনা দেখো এইভাবে যাচ্ছে, তাহলে যার মাধ্যমে যাচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি বাহক বা কন্ডাক্টর বলছি। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম কি হচ্ছে বাহক বা কন্ডাক্টর কি বলবো না, যে কি করছে না উদ্দীপনাগুলোকে পরিবহন করছে। একজন নিয়ে যাচ্ছে কোথায় আমাদের সুষুম্নাকাণ্ড বা স্নায়ু কেন্দ্রে, আবার সেখান থেকে একজন এসে কি হচ্ছে সাড়া প্রদানে সাহায্য করছে। তাহলে এই যে নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে, যেই নিয়ে যাচ্ছে তাকে আমরা বাহক বলছি। তাহলে এই দু ধরনের বাহক রয়েছে, দেখো একটা বলছে সংজ্ঞাবহ নিউরন বা স্নায়ু আমরা বলতে পারি। সংজ্ঞাবহ নিউরনের কাজ কি, গ্রাহক থেকে উদ্দীপনাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার স্নায়ু কেন্দ্রে নিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলছি সংজ্ঞাবহ নিউরন বলছি। আর কি হচ্ছে স্নায়ু কেন্দ্র থেকে যে কারক বা ইফেক্টর নিয়ে আসছে তাকে আমরা দেখো কি বলছি আজ্ঞাবহ নিউরন বলছি। অর্থাৎ এখান থেকে আমরা চারটা জিনিস দেখলাম, গ্রাহক দেখলাম, সংজ্ঞাবহ নিউরন যে উদ্দীপনাকে নিয়ে যাচ্ছে, আর এখানে দেখলাম মূল অংশ এটাকে স্নায়ুকেন্দ্র বা সুষুম্নাকাণ্ড বললাম, সেখান থেকে নিয়ে যে আসছে তাকে বলা আজ্ঞাবহ নিউরন, আর যে সাড়া প্রদান করছে তাকে আমরা বললাম কারক বা ইফেক্টর। তাহলে এইটুকু দেখলাম। এইখানে দেখো মাঝখানে দেখো একটা সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন বলে। সহযোগী বলতে এখান থেকে উদ্দীপনাকে একজন নিয়ে গেল, এখান থেকে নিয়ে এসে সাড়া প্রদান করলো, মাঝখানে যে একটা নিউরন থাকবে যে দুটো নিউরনের মধ্যে কানেক্ট বা সংযোগ রক্ষা করতে সাহায্য করে, তাদেরকে দেখো বলেছে সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। তাহলে এইভাবে কি হচ্ছে উদ্দীপনা গৃহীত হয়ে সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে সাহায্য করে, তাই একে আমরা কি বললাম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলছি। তাহলে স্নায়ুতন্ত্র কি বলবো না উদ্দীপনা গ্রহণ করবে, গৃহীত উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে, এবং আমাদের দেহের বা অঙ্গের বা পেশি বা গ্রন্থির যে কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা কি বলবো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলবো। ওকে, দেখো আজকে শুধুমাত্র কি হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, আমরা সামান্য নার্ভাস সিস্টেম সম্পর্কে বলেছি। পরবর্তীকালে আরো ডিটেলসে এর উপাদানগুলো বা কি ধরনের কাজ করছে, এই নার্ভাস সিস্টেমগুলো কি জিনিস আরো আমরা ডিটেলসে কিন্তু দেখবো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।